পরের বার দরজা লাগাস বাটুলি। এত সুন্দর সুন্দর দৃশ্য চোখ বেশি সহ্য করতে পারে না। দরজার পাশে হেলান দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে এতক্ষণ ধরে আনন্দীকে দেখছিল অভি। ঠোঁটের কোণে মৃদু এক দুষ্টু হাসি। আনন্দের পিছনে ফিরে না তাকে ঝাঁঝালো করে পড়ে, আর নতুন করে কি দেখা রয়েছে? সবই তো আগে থেকে দেখেছেন। অভি তড়িৎপণে এগিয়ে এসে আনন্দের সামনে দাঁড়ায়। কপালে হালকা ভাঁজ ফেলে প্রতিবাদী শুরু করে, এই বাটুলি, আজে বাজে অপবাদ দিবি না। আমি নিহাত একজন ভদ্রলোক। আনন্দের ঠোঁট বাঁকিয়ে মৃদু বিদ্রুপের হাসি আসে। মাথাটা জড়ানো পেঁচানো তেওয়ালটা খুলে খাটের স্ট্যান্ডে মেলে দিতে দিতে নির্বিকার কোনো বলে, আপনি কতটা ভদ্রলোক সেটা আমার চেয়ে ভালো কে আর জানে লম্বু। অভি অসহায় ভঙ্গিতে দুহাত ছড়িয়ে বলে, সব কিছু তো পানির মতো পরিষ্কার সোনামণি। ভিডিও পর্যন্ত দেখালাম, তারপরে এত অভিযোগ কেন? হোয়াই সোনামণি, হোয়াই? কথাটা শুনে আনন্দে কয়েক মুহূর্তে নীরব রইল। তারপর গম্ভীর মুখে ধীরে ধীরে বলল, আমার এখনো হয়নি অভি, পিরিয়ড হয়নি অভি। আমি দুবার না হয় আমি অজ্ঞান ছিলাম, কিন্তু ওই চিলেকোঠার ঘটনাটা। অভির মুখে হাসিটাই মিলিয়ে যায়। সে এক পা এগিয়ে এসে আনন্দের কবজি আলতো করে ধরে নিজের দিকে ফিরে নেয়। চিলেকোঠায় কী হয়েছে সোনামণি? আনন্দী তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি খুব ভালো করে জানেন। জানি, কিন্তু আমি তো কিছুই করিনি। কিন্তু আপনার চোখ তো বন্ধ ছিল না? অভি হালকা দীর্ঘশ্বাস ফেলে, বন্ধ ছিল না ঠিকই, কিন্তু খেয়াল করে দেখ, আমার চোখ তোর উপরে ছিল না, এদিক ওদিক ঘুরতেছিল। আনন্দে গভীর নিঃশ্বাস ফেলে। বুকের ভেতরে জমে থাকা অস্বস্তিটা যেন তার চোখে মুখে স্পষ্ট হতে উঠতে থাকে। কড়া নির্দেশে অভি দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা সবাই মেনে নিলাম, ধরে নিলাম আপনি নির্দোষ, আপনি কিছুই করেননি, আপনি একেবারে সাধু পুরুষ, কিন্তু আমার শরীরে সেই ব্যথা, সেটাও কি আপনা আপনি চলে এসেছিল? 15 দিন হয়ে গেল পিরিয়ড মিস। এখন বলুন, আমি কাকে বিশ্বাস করবো, আপনাকে নাকি আমার শরীরের এই লক্ষণগুলোকে? কথাগুলো শুনে অভি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। তারপর বিরক্ত মিশ্র সুরে বলে উঠল, তোর এই মোটা মাথাটাকে আমি নাম মাত্র ডাক্তার নই বাটলি। কোনো ওষুধ কীভাবে কাজ করে সেটা আমার ভালো করে জানা আছে। আর এসব ভিডিও ভালো করে দেখ। এই বলে নিজের ফোনটা আনন্দের হাতে গুঁজে দিয়ে অভি আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিঃশব্দ ঘর থেকে বেরিয়ে গেল। আনন্দের নাচরবান্দা যেহেতু সুযোগটা হাতে এসেছে, এবার ভিডিও প্রতিটি মুহূর্ত খুঁটিয়ে খুঁটে দেখল। সত্যি মিথ্যা ফয়সলা না হওয়া পর্যন্ত তার মন কোনোভাবে সায় দিল না। প্রায় 6 বার একই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখল। প্রতিটি ফ্রেম থামিয়ে খুঁটিয়ে মুহূর্তে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল, কিন্তু কোথাও এমন কোনো দৃশ্য চোখে পড়ল না যা প্রমাণ করে অভিসীমা লঙ্ঘন করছে। তবু প্রশ্নটা থেকে গেল, তাহলে শরীরে এই অদ্ভুত ব্যথা এলো কোথা থেকে? কিছুক্ষণ নির্বিকার হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে একটা খাতা আর কলম টেনে নিল। ভিডিওতে অভি ঠিক কী কী করছে, কোন সময় কী ঘটেছে, সব কিছু পয়েন্ট ধরে লিখতে শুরু করলো। এক সময় হঠাৎ তার হাত থেমে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হলো। প্রতিবারে স্পষ্ট দেখা যাচ্ছে সে যখন অবচেতন তখন অভি তাকে কিছু একটা খাইয়ে দিচ্ছে। আনন্দে ধীরে ধীরে মাথা তুলে ছাদের দিকে তাকায়। বুকের ভিতরে যেন অদ্ভুত এক ভার জমে ওঠে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা টেবিলের উপর রেখে সে সোজা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। সোজা ডাইনিং টেবিলে এসে দাঁড়ায়। ওদিকে বিশাল স্ক্রিনে ফুটবল ম্যাচ চলছে। অভি খেলায় এমনভাবে ঢুকেছে যেন পৃথিবীর আর কোনো কিছুর অস্তিত্ব নেই। তারপর চারপাশে বসে আছে তার চিরচেনা সঙ্গপঙ্গ। আনন্দকে দেখতে পেয়ে তারা দ্রুত নিজেদের বসার জায়গায় উঠে নেয়। অভি আর দেরি না করে উঠে এসে আনন্দের পাশের চেয়ারটাতে বসে পড়ে। এতগুলো অচেনা মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস নেই আনন্দের। অস্বস্তিতে তার কাঁধ শক্ত হয়ে গেল। চোখ নিচু করে নীরবে খেতে শুরু করলো। হঠাৎ কবি মুখ ভরা হাসি নিয়ে বলল, ভাবিমা, এত লজ্জা পাবেন না, আমরা তো আপনার ছেলের মতো। কথাটা শুনে আনন্দের খাবার প্রায় গলায় আটকে যাওয়ার উপক্রম হয়ে গেল। কাছতে কাছতে একবার সবার দিকে তাকায়। ছেলে? সামনে বসে থাকা এক একজন যেন আস্ত দামড়া মানুষ। মনে মনে হিসাব কষে নিজেরই হাসি পেল। সময় মতো বিয়ে করলে এদের কারো ঘরে তার সমাবেশে মেয়ে থাকতো। ঠোঁটের কোণে চাপা একটুখানি হাসি ফুটে মাথা নেড়ে আবার খাওয়ায় মন দিল। শুনলাম নোবেল নাকি আবার গেছে। ডিজে শাহিদুলের কথা স্মার্ট নোবেল খাওয়া থামিয়ে ভুরু কুচকে তার দিকে তাকায়। মুখ ভর্তি ভাত থাকায় সঙ্গে সঙ্গে কিছু বলতে পারে না। তাড়াহুড়ো করে ভাত গিলে চোখ রাঙিয়ে বলে, আমি এবার কবে জেলে গেলাম ড্যাশের নাতি। শাহিদুল নির্বিকার ভঙ্গিতে গ্লাসের পানি
থেকে এক চুমুক নিয়ে বলল, আরে তুই বলো তোর যমজ ভাই। তবে তুই গেলে অবশ্যই আমি বেশি খুশি হতাম। হালা মুহূর্তে ডাইনিং টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। সবাই খাওয়া থামিয়ে দুজনে বাকযুদ্ধ উপভোগ করলো। আনন্দের ঠোঁটে কোণে নিঃশব্দে এক ফোঁটা হাসি ফুটল। তবে সেই হাসি ছিল ক্ষণস্থায়ী, চোখের আড়ালে মিলিয়ে গেল। খাওয়া শেষ করে কিছুক্ষণ একা থাকার পর বারান্দায় এসে দাঁড়ালো আনন্দী। রাত তখন অনেকটা গভীর। আকাশের বুক জুড়ে ঝুলে থাকা গোল চাঁদটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। এমন রাতে নরম আলোয় পৃথিবী এত শান্ত থেকে সেটা যেন আগে কখনো খেয়াল করেনি সে। নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নাকে সিগারেটের তীব্র গন্ধ এসে লাগে তার। বিরক্তিতে কপাল কুঁচকে পাশ ফিরে তাকায়। সব সময় ধূমপান করাটা কি জরুরি? অভি ঠোঁটের কোনো অলস হাসি টেনে বলল, এটা সিগারেট না বোকাচন্দ্র, সিগার। তফাৎ কি? সিগারেট খায় সাধারণ মানুষ, আর সিগার খায় আমার মতো খানদানি রিচ পার্সনের জন্য। আনন্দে ঠোঁট বাঁকিয়ে বলল, গ্যারেজের মালিক আবার রিচ পার্সন? অভি ভুরু নাচিয়ে বলে, সাধে কি তোরে বলি বোকাচন্দ্র? তুই আস্ত একটা বোকাচন্দ্র, কচু। অভিকে পাশ কাটিয়ে ঘরের দিকে এগোতে হঠাৎ তার কবজিটা শক্ত করে ধরে ফেলেছে অভি। এক টানে তাকে থামিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষিয়ে দেয়। তারপর শান্তস্বরে বলে, নতুন বউকে কিছু না কিছু উপহার তো দিতে হয়। আনন্দ তাচ্ছিল্য হেসে বলে, সারা জীবন কষ্টই তো দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে? কথাটা শুনে অভির মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে গম্ভীর কণ্ঠে বলল, কষ্ট শুধু আমি দেইনি আনন্দে, তুইও কম দিস নি। আমি জানি তুই স্নেহের কথায় পড়েছিলি, এটাও জানি তুই নিজের থেকে কিছু করিসনি, কিন্তু সাক্ষী, ওটা তো মিথ্যে ছিল। কথাগুলো বাতাসে ঝুড়ে রইল। আনন্দে কোনো উত্তর দিল না, নীরবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, একদিন আপনি নিজেই বলেছেন আপনার জীবনে যা ঘটেছে তার সবটা আপনার নিজের ইচ্ছাতে হয়েছিল। সেই হিসাব করলে আমার অপরাধ আপনার চেয়ে বেশি নয়, হয়তো কমই। অভি মৃদু মাথা নাড়ল। কথায় যুক্তি আছে, কিন্তু পরিকল্পনা তো ভিন্ন ছিল। আনন্দী আর কিছু বলল না। সে জানে তারই ভুল, নিজের অপরাধ অস্বীকার করার উপায় নেই। তবু অভিকে কি পুরোপুরি নির্দোষ? শুধু তাকে বিয়ে করানোর জন্য যেভাবে একের পর এক ঘটনা সাজিয়েছে সেটাও কি সঠিক ছিল? নীরবতার মাঝে অভি ছোট একটা বাক্স সামনে ধরে। বাক্সটা খুব একটা সাধারণ নকশার বদলে সোনার ব্রেসলেট আলতো করে আনন্দের হাতে পরিয়ে দেয়। আনন্দের চোখ তুলে তাকায় অভির পানে। অভি কোনো ব্যাখ্যা করলো না, আর না কোনো বাড়তি কথা বলল। শুধু একবার আনন্দের চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তোর সে বান্ধবী না প্রেগনেন্ট ছিল? তাহলে এত বছর বাচ্চা হলো না কেন? 12 মাসে পেট নাকি? অভি ঘরের ভেতরে পা রাখতে আনন্দে এক মুহূর্ত দেরি করল না। দ্রুত পায়ে এগিয়ে এগিয়ে তার পদ আটকায়। স্থির দৃষ্টিতে অভির চোখের দিকে তাকিয়ে অথচ শান্ত ও দৃঢ় কণ্ঠে বলে, আপনি তো বাচ্চাটাকে পৃথিবী আসতে দেননি অভি, তাই আর সে নেই। কথাটা শুনে কয়েক মুহূর্ত অভি নির্বাক হয়ে তার দিকে তাকায়। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ে। সেই হাসিতে ছিল বিস্ময়, তাচ্ছিল্য আর অদ্ভুত আত্মবিশ্বাস মিশেল। হাসি থামিয়ে সে ধীরে ধীরে আনন্দের কাছে এগিয়ে আসে। আলতো করে তার গাল টিপে দিয়ে ঠোঁটের কোণে পাখা হাসি টেনে বলে, অন্যের খাওয়া মাল আমি খাইনি বোকাচন্দ্র। আবার মিথ্যে বলছেন? বলেন না। ওকে। অভির ঠোঁটের কোণে ভেসে ওঠে এক রহস্যময় হাসি। কথাটা শুনে আনন্দের চোয়াল শক্ত হয়ে যায়। এতদিন ধরে বুকের ভিতরে জমে থাকা ক্ষোভ যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ভুল যদি হয়ে থাকে তবে সেটা কি শুধু তার একার? অভি কি সম্পূর্ণ নির্দোষ? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে অভির একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়। মানছি সেদিন আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। মানছি আপনি স্নেহের গায়ে হাত তুলেননি। মানছি সবটাও সাজানো নাটক ছিল, কিন্তু বাচ্চাটা, সেটা ও ছিল না অভি। ওটা তো নাটক ছিল না। যেদিন জেল থেকে বের হলেন সেদিন থেকে আমার পিছু নিলেন, স্নেহের সাথে মিশতে না করলেন, আমাকে সবার থেকে আলাদা রাখলেন, কিন্তু বাচ্চাটা তো ছিল অভি। আনন্দের কণ্ঠে কেঁপে উঠল। প্রতিটি প্রশ্নের সঙ্গে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসতে থাকলো। অভি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তারপর খুব হালকা করে হেসে টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরালো। আগুন ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি ভাসিয়ে শান্ত করে বলে, তুই মিথ্যে সাক্ষী না দিলে আজ আমাকে কাহিনীটা অন্যরকম হতো। আমি শুরু থেকে জানতাম তোকে ব্রেন ওয়াশ করা হয়েছিল। বাচ্চা নিয়ে নাটক সবাই
আমার জানা, কিন্তু আমি যদি বলি তুই বিশ্বাস করতি ওটা আমার না? আনন্দে এক মুহূর্ত দেরি করলো না, কখনোই করতাম না। অভি নিঃশব্দে মাথা নেড়ে মৃদু এসে বলল, এই জন্য তোরে কিছু বলিনি। আসলে আনন্দী বাকিটুকু আর মুখে আনলো না। হাতে ধরা সিগারেটটা মেঝেতে ফেলে পায়ের নিচে পিষে দেয় সে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে আনন্দের সামনে, দুহাত তুলে কোনো অন্তত কোমলভাবে তার দুই গাল স্পর্শ করলো। চোখের গভীরে অদ্ভুত এক ক্লান্তি নিয়ে বলল, তোরে আমি শুরু থেকে ভালোবাসি আনন্দী। যেদিন বের হয়েছিস সেদিনে তোরে বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু ভয় হতো, তোরে হারানোর ভয়। তোর কোনো আইডিয়া নাই তুই কিসের মধ্যে জড়াইছিস। আমি না থাকলে কোনো এক ড্রেনে তোর লাশ ভাসত। অভির কণ্ঠে এবার কোনো রাগ ছিল না, ছিল শুধু চাপা আতঙ্ক আর বহুদিনের অপ্রকাশিত সত্যের ভার। কিন্তু তার কথাগুলো আনন্দের কাছে আরো বড় এক ধাঁধায় পরিণত হলো। সে কপাল কুঁচকে অভির চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে সে আসলে কোন পরিচয়ে চিনবে, অপরাধী নাকি রক্ষাকর্তা? 2022 সালে একটা মিথ্যে সাক্ষ্যকে অভির স্বপ্ন, সব তার কেরিয়ার, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। অথচ আজ এতগুলো বছরের পর দাঁড়িয়ে সেই মানুষটা বলছে আনন্দী তার ইচ্ছের বিরুদ্ধে কোথাও নেই, বরং এতদিন সে বেঁচে আছে অভির অদৃশ্য সুরক্ষা বলে। তাহলে অপরাধটা কার? আনন্দের নাকি অদেখা মানুষগুলো যারা তাকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত করেছিল? অভি তো নিজেই বলল শুরু থেকে তা সে জানতো আনন্দের ব্রেন ওয়াশ করা হয়েছে। তাহলে যারা এই ষড়যন্ত্র নেপাতে তাদের বিরুদ্ধে সে কোনো পদক্ষেপ নিল না কেন? আর স্নেহা ভিডিওটা যে সাজানো ছিল সেটা আনন্দে পরে জেনেছে। অভি কখনো স্নেহার গায়ে হাত তোলেনি, এটাও সত্য। কিন্তু স্নেহার গর্ভধারণ মেডিকেল রিপোর্ট তো নিজের চোখে দেখেছিল যে। তাহলে সেই সন্তানের পরিচয় জেল থেকে বের হয়ে অভি কেন তাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিল? কেন স্নেহের সঙ্গে যোগাযোগ নিবন্ধ করলো? কেন তাকে অদৃশ্য এক নজরবন্দি জীবনে আটকে রাখলো? এত অপমান, এত মানসিক নির্যাতন, এত প্রশ্নের পর কীভাবে সেই একই মানুষ দাবি করছে সে নাকি আনন্দীকে রক্ষা করছে? প্রতিটি উত্তরের ভেতরে লুকিয়ে আছে এক আরও 10টি নতুন প্রশ্ন। অভি যতই বুঝতে চায় আনন্দী মানুষটা ততই তার কাছে দুর্ভেদ্য হয়ে ওঠে। মনে হয় তার সামনে দাঁড়িয়েছে থাকা মানুষটির ভেতরে একসঙ্গে দুটি সম্পূর্ণ ভিন্ন মানুষ বাস করছে। একজন ধ্বংস করে আর একজন প্রাণপণে আগলে রাখে। আমি টায়ার্ড অভি, আমি আর নিতে পারছি না আপনাকে। এক সময় এক কথা বলেন, আমি মাঝে মাঝে বুঝি না আপনি আসলে কী বলেন। এক সময় মনে হয় আমি দোষী, আর এক সময় মনে হয় আপনি দোষী। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না অভি। কথাগুলো বলতে বলতে আনন্দের কণ্ঠ ভারী হয়ে এসে বছরের পর বছর জমে থাকা প্রশ্ন, অপরাধবোধ আর বিভ্রান্তির জন্য একসঙ্গে বেরিয়ে আসে তার বুকের ভিতর থেকে। অভি ধীরে ধীরে তার এলোমেলো চুলগুলো কানের পিছনে সরিয়ে দেয়। তারপর গভীর দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলে, একদিন সব আইব, সবটা পানির মতো পরিষ্কার হইব, কিন্তু আমি সেদিন থাকবো না। কথা শুনে আনন্দের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। কেন এমন হলো সে নিজেও জানে না। যে মানুষটা এতদিন ঘৃণা করছে তার মুখে এমন কথা শুনে তার বুকটা ভারী হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে খুব আস্তে ডাকলো, অভি, সত্যি করে বলুন তো 2022 সালে কী হয়েছিল? আমরা যেটা জানি সেটাই, নাকি আরও কিছু রয়েছে যেটা আমাদের অজানা? প্রশ্নটা শুনে অভি কিছুক্ষণ চুপ রইল। তারপর আলতো করে আনন্দের গালে একটা চুমু রেখে তাকে নিজের কাছে টেনে নিয়ে মৃদুস্বরে বলল, সব সত্যি জানতে নেব, কিছু সত্যি লুকিয়ে রাখাই ভালো। কথা শুনে আনন্দের চোখ বিস্ময় হয়ে গেল। এই কণ্ঠস্বর এই জন্য অভির পরিচিত কণ্ঠ নয়। অভি তো সবসময় একটু টেনে অশিক্ষিত ঢঙ্গে কথা বলে, অথচ এই কণ্ঠ স্থির, ভারী, এক অদ্ভুত রকমের আত্মবিশ্বাস, যেন একই শৈল অন্য এক মানুষের উপস্থিতি। কপাল কুঁচকে সে ধীর বলে, আপনার কষ্ট এমন? আনন্দের চোখে জমে ওঠা প্রশ্নগুলো যেন অভি স্পষ্ট বুঝতে পারে। সে ধীরে ধীরে আনন্দের কোমর ছেড়ে তাকে খাটে বসিয়ে দেয়। তারপর পরিবেশটা হালকা করে চেষ্টা করে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে, হিসেব অনুযায়ী আজকে ইন্টু করার রাত শুরু করি। আনন্দের সঙ্গে সঙ্গে চোখ রেখে বলল, খবরদার হোয়াই সোনামণি, অসভ্য, জাহান্নামী। এক ঝটকায় অভিকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দেয় আনন্দে। তারপর পাশে থেকে একটা বড় বালিশ তুলে তার দিকে ছুঁড়ে মেরে গম্ভীর গলায় বলে, নিচে ঘুমান। কথাটা বলে বিজয়িনীদের ভঙ্গিতে পুরো খাট নিজের দখলে নিয়ে কাঁথা টেনে নিয়ে শুয়ে পড়ে। অভি মেঝেতে বসে কয়েক মুহূর্তে নির্বাক হয়ে আনন্দের দিকে তাকায়। তারপর দীর্ঘ ফেলে বালিশটা হাতে তুলে নেয়, কিন্তু পরক্ষণে কি মনে করে আবার উঠে দাঁড়ালো।
কোনো শব্দ না করে ধীরে ধীরে খাটে উঠে আনন্দের একপাশে শুয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ করে পুরো ঘর অন্ধকারে ডুবেছিল। বিদ্যুৎ চলে গেল। অপ্রস্তুত অন্ধকারে আনন্দের বুক ধক করে কেঁপে ওঠে। মুহূর্তের জন্য তার নিঃশ্বাস যেন আটকে গেল। ঘরের বাইরে দূরে কুকুরের ডাক, জানলার ফাঁক গলে আসা রাতের বাতাস আর অন্ধকারের নিস্তব্ধতা সব এক নিমেষে মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি করলো। অভিও চুপচাপ শুয়ে গেল। এটাই ছিল তাদের জীবনের প্রথম রাত, যেদিন তারা একই বিছানায় একই ছাদের নিয়ে পাশাপাশি শুয়ে আছে। কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক দেওয়াল দাঁড়িয়েছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নীরবতা দুজনে হয়ে কথা বলছে। কিছুক্ষণ পর অভি খুব আস্তে করে শব্দহীনভাবে একটু একটু করে আনন্দের দিকে সরে আসতে লাগলো। আনন্দের পিছনে না ফিরে অন্ধকারের দিকে তাকে কর্কশ বলল, কাছে আসার চেষ্টা করলে জায়গা মতো লাথি পড়বে। আনন্দের কথা শুনে অভি নাটকীয় ভঙ্গিতে নিজের বুকের উপর আলতো করে থুতু ছিটিয়ে দেয়, যেন নিজের মনকে শাসন করছে সে। তারপর আধো ঘুম ঝাড়ানো কণ্ঠে ঠোঁটের কোণে দুষ্টু এক হাসি টেনে, নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার করিস না বোকাচন্দ্র, কথাটা বলে ধীরে ধীরে নিজের এক পা এগিয়ে এসে আনন্দের পায়ের সঙ্গে আলতো করে ছুঁয়ে দেয়। স্পর্শটা অনুভব করতে আনন্দে এক মুহূর্ত দেরি করে না, প্রচণ্ড জোরে একটা লাথি মেরে দেয় অভির পা নিজের কাছ থেকে সরিয়ে দেয় আনন্দী। অপ্রস্তুতের লাঠি থেকে অভি ধর্মড়িয়ে উঠে দাঁড়ায়, মুখ ভর্তি বিরক্তি নিয়ে অন্ধকারে আনন্দের দিকে তাকিয়ে রইল। ঘুম ঘরে থাকা চোখ দুটো তখন রাগ, বিস্ময় আর অসহায়তার অদ্ভুত এক মিশেল ফুটে উঠছে। চুলের জুটি ঠিক করতে করতে অভি বলে, শুধু একটু ভালোবেসে দেখি, নাহলে তোর মতো পিচ্চিরে থাপড়াইতে সোজা করতাম। অভি সামান্যতম গুরুত্ব দিল না আনন্দে। নির্বিকার ভঙ্গিতে কোল বালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরাম করে পাশ ফিরে শুয়ে পড়ল, যেন এই ঘরে অভি বলে কেউ নেই। খাট জুড়ে এমনভাবে হাত পা ছড়িয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে পুরো বিছানার একচ্ছত্র মালিক সে। অভির জন্য অবশিষ্ট যে জায়গাটুকু রয়েছে সেটাও যেন নিছক দয়া করে দেয়া হয়েছে। অভি অসহায় চোখে কিছুক্ষণ সেটা দেখলো, তারপর ধীরে ধীরে মাথা তুলে ছাদে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকালো। বুকের গভীরে অজান্তে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। মুখে আর কোনো অভিযোগ রইল না। নিঃশব্দে পাশ ফিরে শুয়ে পড়ল সে। একই বিছানার পাশাপাশি শুয়ে থাকলেও দুজনের মাঝখানে দূরত্ব যেন কয়েক হাত, কয়েক আলোকবর্ষ। নীরবে রাত সেই অদৃশ্য বাঁধনের সাক্ষী রইল। হয়তো আপনি আমাকে করেননি। আনন্দের কথাগুলো কানে পৌঁছাতে অভি ধীরে ধীরে মুখ তুলে তার দিকে তাকায়। বিস্ময়ে তার ভুরু কুঁচকে যায়। হয়তো আপনি আমাকে বাজেভাবে ছুঁয়ে দেখেননি। হয়তো আমার পিরিয়ড মিস হওয়ার জন্য আপনার চালাকি করে খাওয়ানো ওষুধ দায়ী। হয়তো আমি এখনো পবিত্র। কিন্তু কয়েক মুহূর্তের জন্য থমকে গেল আনন্দে, যেন বুকের ভেতরে জমে থাকা কথাগুলো হঠাৎ করে গলায় এসে আটকে গেছে। চারপাশে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। অন্যদিকে গভীর গলা শুকিয়ে কাঠ। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা ধুকপুক করছে। তবুও সেই নীরবতার ভার সহ্য করতে না পেরে সমস্ত দ্বিধা গলে নিয়ে নিজে এগিয়ে এসে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কিন্তু কি আনন্দে? কিন্তু আমি নিজেকে অপবিত্র ভাবতাম। প্রতিনিয়ত মনে হতো আমি নোংরা মেয়ে, তার উপর মধ্যবিত্ত ঘরের সন্তান। প্রাণে যাদের সামান্য চিন্তা করতেন, এত বড় অন্যায় না করলেও পারতেন। বিয়ে তো অন্যভাবে করা যেত। এত একটা সেন্সিবল জিনিসকে বলি করে নেয়। আমি তো এখন তো আপনাকে নিজের স্বামী বলে মানতে পারছি না অভি। ভীষণ ট্রমাটাইজ হয়ে আসি আপনাকে দেখলে। সে সমস্ত কিছু মনে পড়ে। কী করবো বলুন? প্রতিনিয়ত আপনাকে দেখা কিছুটা দমবন্ধকর পরিস্থিতির মতো লাগছে। মুহূর্তের মধ্যে সে ভাষা হারিয়ে ফেলে অভি। আনন্দে ঠিক কী বলছে কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিল না অভি। তার চোখে স্পষ্ট ফুটে উঠল বিস্ময়ের প্রশ্নের ছায়া। আমি কোনো সিনেমার হিরো নই আনন্দী। আমার ক্ষমতা নেই তোকে তুলে নিয়ে বিয়ে করার মতো, লোকবলও নেই। তাই বলে এটা করবেন অভি? সারা জীবন তো আমি ঘৃণা ছাড়া কিছুই করতে পারবো না আপনাকে। তোর ঘৃণাই মঞ্জুর, তাও আমার সাথে থাক। সম্ভব নয় অভি। বুকটা ভার হয়ে আসে। আপনাকে দেখলে বড্ড ভয় লাগে। এখন তো বিয়ে হয়েছে, চাইলে যখন তখন ছুঁতে পারবেন। তবে সেটাও এক প্রকার। আনন্দী বাকি কথাগুলো উচ্চারণ করার আগে অভি মৃদু হাসল। সেই হাসিতে ছিল ক্লান্তির ছোঁয়া আর অদ্ভুত এক প্রশান্তি। ধীরে ধীরে সে আনন্দের দিকে একটি হাত নিজের হাতে তুলে নিয়ে আলতো করে নিজের বুকে চেপে ধরে। বুকের ভেতরটা প্রতিটি স্পন্দন যেন নীরবে কিছু বলতে যাচ্ছিল। আনন্দে আর কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এখন সম্পূর্ণ আমার আনন্দে। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু বউয়ের উপর জোর
করা অভ্যাস এখন আমার হয়নি। তুই নিজের থেকে ধরা না দিলে কিচ্ছু হবে না, না হলে নাই। মাঝে মাঝে আপনাকে প্রচণ্ড সুদর্শন উচ্চবিত্ত ভদ্রলোক মনে হয়, আবার মাঝে মাঝে বখাটে। কেন এমন? কারণ আমি চাই তাই। আমি যদি তোকে বলতাম চল আনন্দে বিয়ে করে ফেলি, তুই কি করতি? কাজী অফিসে কান্নাকাটি করতি। তখন কাজী শালা পুলিশ ডাকতো, ফ্রিতে আমি জেলে যাইতাম, তোরে আর পাওয়া হইতো না। তাই এই নাটক সাজাতাম। তোরে এখন বিয়ে করার কোনো আগ্রহ ছিল না আমার। কে যদি সেদিন না ভুলবশত চিলেকোঠাতে তোর দিকে কুনজর না পড়তো আমার। আপনাকে স্বামী হিসেবে মানতে কষ্ট হবে আমার অভি। নিজেকে অভির বউ বলে পরিচয় দিতে খুব কষ্ট লাগবে, কিন্তু আমি আনন্দের জামাই। এত বছর নিজস্ব পরিচয় ছিল না, এখন আছে। আমি আনন্দের স্বামী। ধীরে ধীরে নিজের হাতটা অভির বুক থেকে সরিয়ে নিয়ে আনন্দে একটা শব্দ উচ্চারণ করে না, নীরবে পাশ ফিরে শুয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যে ঘর জুড়ে নেমে এলো ভারী নীরবতা, যেখানে অগণিত না বলা প্রতিধ্বনি যেন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। অভি আর কিছু বলল না। দু হাতে মাথার নিচে রেখে ছাদের ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো অস্থিরতা ছিল না, ছিল এক গভীর দুর্ভেদ্য চিন্তার ছায়া। কিছুক্ষণ পর আনন্দের শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে অবির নিঃশ্বাস বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। এক মুহূর্ত নীরবে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে চোখের কালো কন্টাক্ট লেন্স দুটো খুলে ফেলে। লেন্সের আড়ালে লুকিয়ে থাকা তীক্ষ্ণ বাদামি চোখ জোড়া যেন মুহূর্তে অন্য এক মানুষের পরিচয় প্রকাশ করে দিল। সেই চোখে ছিল না কোনো কোমলতা, ছিল বছরের পর বছর জমে থাকা প্রতিশোধের শীতল আগুন। নিজের প্রতিচ্ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে অভি বলে উঠল, সবকো হিসাব মিলেগা। না জানি কোন অপরাধ দিলা এমন জীবন আমারে পুইরা, তোমারে এত আয়োজন। অন্ধকারে ডুবে থাকা ছোট্ট কক্ষ থেকে একা ধীর কণ্ঠে গান গাইছিল বিলকিস। তার কণ্ঠের সুর সবচেয়ে বেশি হাহাকার। মনে হচ্ছিল প্রতিটি শব্দ বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসবে। জীবনের প্রতি আজ ভীষণ ক্লান্ত। ইচ্ছে করলে সেও তো ৮-১০টা মেয়ে, সাধারণ মেয়ের মতো বাঁচতে পারতো, স্বপ্ন দেখতে পারতো, সংসার করতে পারতো, নিজের নামে একটা পরিচয় তৈরি করতে পারতো, হয়তো আরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারতো। কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাস তাকে এনে দাঁড় করেছে এমন এক জীবনের মোড়ে যেখান থেকে ফেরার পথ নেই। আজ সবাই চেনে রেড লাইট এরিয়ার নাম করা মেয়ে বিলকিস রানী নামে। মাঝে মধ্যে সে নিজের আসল নামটা মনে করার চেষ্টা করে, চোখ বন্ধ করলে অতীতের ভাঙা স্মৃতি হাতড়ে বেড়ায়, কিন্তু পারে না। বাস্তবতা বড়ই নির্মম। এটা শুধু মানুষের স্বপ্ন কেড়ে নেয় না, এক সময় তার পরিচয়টুকু মুছে নেয়। ঠিক তখনই দরজা দিক থেকে ভেসে এলো পরিচিত একটি কণ্ঠ, বিলকিস। কুসুমের ডাক শুনে পেছন ফিরল না বিলকিস। শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, আমার চাঁদের বিয়ে হয়ে গেছে জানোস? কুসুম উত্তর দিল না, নীরবে এসে তার পিছনে দাঁড়িয়ে রইল। এই পল্লী প্রায় সবাই জানত বিলকিস কতটা নিঃস্বার্থ ভালোবাসত অভিকে, কিন্তু অভি কোনো দিন সেই ভালোবাসার দিকে ফিরেও তাকায়নি, তার মনের ভাষা বুঝতে চায়নি। কুসুম আস্তে করে বলল, বিলকিস রে, কষ্ট? বিলকিস মৃদু মাথা হেসে বলে, পাই নাই আমি কষ্ট, আমি পাই না। কথাগুলো বলল তার চোখের কোণে বেয়ে নীরবে কয়েক গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। সে ধীরে ধীরে কুসুমের দিকে ফিরে দাঁড়ালো, চোখের পানি তিক্ত হাসি। আমার মতো মাইয়েরে কেউ বউ বানাতে চাইব না। আমার তো দাম সমাজে ৫০০,০০০, আমারে কে নিবে বউ হিসাবে? কুসুমের বুকটা হু হু করে উঠল। সে তাড়াতাড়ি বিলকিসের ২ কাঁধ হাত রেখে বলল, বিলকিস শান্ত হ বোন। বিলকিস শুকনো হেসে চোখের জল মুছে ফেলল। আরে আমি শান্তই আছি, মাঝে মাঝে নিজের অকাত ভুলে যাই, এই আর কি। বিলকিস আর কুসুমের কথোপকথনের মাঝে হঠাৎ কোঠার নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক যুবকের আর্তনাদ, তারপর আরও একটি, আর তারপর কয়েকটা কণ্ঠে একসাথে কান্নায় ভেঙে পড়ল। সে আত্মচিৎকারে যেন মুহূর্তে চারিপাশের বাতাস ভারী করে তুলল। বিলকিস যারা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, দ্রুত ঘর থেকে বেরিয়ে সোজা রাজিয়া বিবির কক্ষে পৌঁছে গেল। ভেতরে ঢুকতে পা থমকে গেল। মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে কয়েকজন কিশোরী। কারো চোখের কান্নায় ফুলে গেছে, কারো গালে আঙ্গুলের দাগ, কারো ঠোঁট ফেটে রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত চোখগুলো বারবার দরজার দিকে ছুটে যাচ্ছে, যেন অলৌকিকভাবে কেউ এসে তাদের এই নরক থেকে উদ্ধার করবে। বিলকিসকে দেখে রাজিয়া বিবির ঠোঁটের কোণে বিকৃত হাসি টেনে হাত নাড়ল, এদিকে আয় বেটা। বিলকিস ধীর পায়ে এগিয়ে এলো, কাঁপা গলায় বলল,
এরা কারা বিবি? পানির পিক একপাশে ফেলে আঁচল দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাজিয়ে নির্লিপ্ত স্বর বললেন, 9 মাস, 6 মাস পর ডেলিভারি যাইব। এত ততদিন ভালো করে শিখাইতে হইব, কেমনি কি করতে হইব। কথাটা শেষ করে হো হো করে হেসে উঠল। সে হাসির মানবতার বিন্দু মাত্র ছিল না। উপস্থিত প্রত্যেকে বুঝে গেল ঠিক কোন শিক্ষার কথা বলছে। বিলকিস একবার মেয়েগুলোর দিকে তাকায়, মনে মনে এরা এখনো স্কুল কলেজের গণ্ডি পেরোয়নি। নিষ্পাপ মুখগুলো আতঙ্কে বিভ্রান্ত, চোখ দুটো বেঁচে থাকার আকুতি ছাড়া কিছুই নেই। দৃশ্যটা দেখে বিলকিসের নিজের শৈশবের মুখোমুখি হয়ে পড়ল বিলকিস। এ, সেদিন যেদিন তাকে ঠিক এভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল, এ অভিশপ্ত কোঠায়। অতীতের সেই বিভীষিকা স্মৃতির দরজা খুলে দেওয়ার আগে ভেতরে আরেকটি কক্ষ থেকে ভেসে আসল হৃদয়ের ভিতরে এক চিৎকার। বিলকিস আর নিজেকে সামলাতে পারত না। সে দ্রুত এগোতে রাজিয়া শক্ত করে তার কবজি চেপে ধরল। ভেতরে কাশেম নিজের শখ মিটাইছে, বাধা দিস না। কত কষ্ট করে নয়ামা লাগছে, একটু ফুর্তি করুক। রাজির কথায় বিলকিসের পা থেমে গেল, কিন্তু বুকের ভেতরটা যেন ছটফট করে উঠল। অচেনা মেয়েটার প্রতি আর্তনাদ তাকে ফিরিয়ে নিতে যাচ্ছিল নিজের সেই দুর্বিষহ রাতে, যে রাত তার শৈশব, স্বপ্ন, পরিচয় সবকিছু কেড়ে নিল। আর সহ্য করতে পারল না। হোঁচট খেতে গিয়ে বাইরে বেরিয়ে প্রবল বমি করে ফেলল। মাথাটা ভেতরে ঝিমঝিম করছে, বুকের ভেতর যেন কেউ পাথর চাপা দিয়েছে। একটাই প্রশ্ন তাকে বারবার বিদ্ধ করল, তাহলে কি মেয়েগুলোর ভাগ্য তার মতো হতে চলছে? কি করে বুঝে উঠতে না পেরে কাঁপা হাতে ফোন বের করে বিলকিস বহুদিনের পরিচিত একটি নাম্বার ডায়াল করে। লোকটার হৃদয়ে দয়া মায়া আছে কিনা সে জানে না, বিবেক হয়তো বহু আগেই মরে গেছে, কিন্তু একটা নিশ্চিত জানে, মেয়েদের সম্মানের প্রশ্নে জুলফিকার কখনো আপোষ করে না। গভীর রাত, ঘুমে ডুবে আছে পুরো ঢাকা, অথচ বিশ্ববিদ্যালয়ের নির্জন স্টেডিয়ামে তখন থামেনি খুশির শব্দ। পাঞ্চিং ব্যাগের উপর একের পর এক আঘাত হানছে জুলফিকার, তার প্রতিটি ঘুষিতে জমে থাকা ক্ষোভ বিস্ফোরক। আফরিনের লাগামহীন আচরণ তাকে দিনের পর দিন অস্বাভাবিক রকমের ক্ষুব্ধ করে রেখেছে। শেষ ঘুষিটা মেরে সে ধীরে ধীরে গ্লাভস খুলে ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্যে নির্বিকার বলল, ব্যাগটা নদীতে ফেলে দে। ওটা কোনো ধরনের পাঞ্চিং ব্যাগ ছিল না, মোটা চামড়ার আড়ালে বন্দী ছিল এক জীবন্ত মানুষ, যার অপরাধ সে একবার ভুল সময় ভুল মানুষের দিকে তাকিয়েছিল। আর সেই মানুষটা ছিল আফরিন। মুখে পানি ছিটিয়ে স্টেডিয়ামের সিঁড়িতে বসতে ফোনটা কেঁপে উঠল, ভেসে উঠল বিলকিসের। ভুরু কুঁচকে সময় দেখল বিলকিসের। এত রাতে বিলকিস কখনো ফোন করে না। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো কান্না ভেজা কণ্ঠ, জুলফি ভাই। জুলফিকার ফোনটা কান থেকে সামান্য সরিয়ে বিরক্তি করে বলল, আস্তে কথা বল ভাইজি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বিলকিস কান্না চেপে বলল, জুলফি ভাই, একমাত্র তুমিই পারো এই ছেমড়িগুলোতে বাঁচাতে। জুলফিকারের চোখ সরু হয়ে গেল, ঠোঁটের কোণে তাচ্ছিল্য রেখে ফুটে উঠল, কেন? তোর এই চার ডার্লিং কই? শুনলাম বিয়ে করে তোকে পাত্তা দিল না। বিলকিস কোনো উত্তর দিল না। ফোনের ওপাশে কয়েক মুহূর্ত শুধু তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কথাগুলো যেন গলায় এসে আটকে গেছে, কারণ এই শহরে এমন মানুষ খুব কম আছে যারা জানে না অভিকে সে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। সেই ভালোবাসা কখনো উচ্চস্বরে প্রকাশ পায়নি, তবুও তার প্রতিটি নীরবতা, প্রতিটি অপেক্ষা তার গভীরতা স্পষ্ট হয়েছিল। ওপাশে কোনো উত্তর না পেয়ে জুলফিকার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসল। তারপর বিরক্ত মেশানো কণ্ঠে বলল, শালা আস্ত একটা জারুয়া, তোর লগে কোমর দুলে আরেকজনের লেগে ডিস্কো ড্যান্স করতেছে দেখ। সকালে মিষ্টি রোদ জানলার ফাঁকে গলে এসে আলতো করে আনন্দের মুখ ছুঁয়ে দিতে লাগলো। রাতে ব্যালকনির দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়া সূর্যের কোমল আলো নিদ্রিতে তার ঘুম ভাঙিয়ে দিতে সক্ষম হলো। বিরক্তি ভরা চোখে মুখে দুটো আধখোলা রেখে সে ধীরে ধীরে উঠে বসে শোয়া থেকে অলস ভঙ্গিতে আনমোড়া ভেঙে এলোমেলো চুলগুলো খোপা করতে করতে পাশ ফিরে তাকাতেই তার চোখে পড়ল গভীর ঘুমে আচ্ছন্ন অভির উপর। পরমুহূর্তে আনন্দের তীক্ষ্ণ চিৎকারে যেন পুরো ঘর কেঁপে উঠল। চমকে ধরপড় করে উঠে বসল অভি। মুখ ভরা আতঙ্ক, যেন এইমাত্র প্রবল ভূমিকম্পেও ঘুম ভেঙেছে তার। ঘুম জড়ানো কণ্ঠে কিছুটা বিরক্ত নিয়ে বলল, চিল্লাস কেন কাক? আনন্দে কোনো উত্তর দেয় না, স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত বসে রইল সে। তারপর ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারল যে ঘরে অভি রয়েছে, মানে একের পর এক প্রশ্ন জাগতে শুরু করলো। অভি হঠাৎ তার হাত টেনে নিজের দিকে নিয়ে নেয়, ঠোঁটের কোণে দুষ্টুমি হেসে বলে, এইবার আর লেদা সুভার মতো
কোষ না, নিজের বিয়ের কথা মনে নেই। আনন্দে ভুরু কুঁচকে বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে বলে, তারপর বিড়বিড় করে অভিকে শুধায়, আপনিও উপন্যাস পড়েন? অভির শরীরটা টান টান করে একখানা হাই তুলে নির্বিকার গলায় ঝেড়ো হয় বলে, তোরা যেইটা পড়স ওইটা উপন্যাস কম, কুখাদ্য বেশি, ডেরাক রোমান্স। কথাটা বলে অভি বিছানা ছেড়ে বাথরুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার আগে আনন্দের জন্য বিদ্যুৎ ঝলকের মতো ছুটে গিয়ে এক নিমিষে বাথরুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দরজার সামনে এসে অভি থমকে দাঁড়িয়ে পড়ে। সে কল্পনা করতে পারেনি আনন্দে এমন করবে। এদিকে তার ইমার্জেন্সিও ধরছে। কোনো উপায় না পেয়ে অসহায় ভঙ্গিতে হালকা টোকা দিয়ে অভি আকুতি সে বলে, এই বোকাচোদা, বাইরে হ, জলদি। ভেতর থেকে আনন্দী বিজয়ের হাসি এসে পড়লে। আনন্দী ভেতরে দাঁড়িয়ে বেশ মজা যাচ্ছে। ঝাড়া গলায় অভিকে বলে, আগে আমি ফ্রেশ হবো, তারপর আপনি। অভি অসহায় মুখে দরজার দিকে তাকিয়ে বলে, আরে বাবা, ইমার্জেন্সি। আনন্দে একটু দয়া না দেখে জবাব দেয়, চাপিয়ে রাখুন। আনন্দে জেদি উত্তর শুনে অভি বুঝে যায় এই মেয়ে এখন বাথরুম থেকে বের করা অসম্ভব। উপায় না থেকে বিরক্ত মুখে বারান্দায় গিয়ে এগিয়ে যায়। সকালের স্নিগ্ধ বাতাসে চোখ বুজে গুনগুন করে গান করতে থাকে। নির্বিকার ভঙ্গিতে নিজের জরুরি কাজ সেরে নিতে লাগে অভি। ঠিক সেই সময় নিচের ফাঁকা রাস্তা দিয়ে হাতের পিতলের লোটা নিয়ে নিরিবিলি এক কোণের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন চিকন গড়নের পুরোহিত মশাই, যাকে সবাই চিকন পুরোহিত মশাই ধরে। হঠাৎ তার কাঁধে এক ফোঁটা তরল এসে পড়তে তিনি থমকে দাঁড়িয়ে বিস্মিত চোখে আকাশের দিকে তাকালেন। চারিদিকে ঝকঝকে রায়ের মেঘের চিহ্ন পর্যন্ত নেই, তার উপর তরল পদার্থ পড়ল। পুরোহিত তখন পুরোপুরি কিংকর্তব্যবিমূঢ়। হাতের লোটাটা মাটিতে পড়ে যায়। দুহাত জোর করে চোখ বন্ধ করে আবেগে বলে, হে প্রভু, সকাল সকাল আমায় পবিত্র জল দিয়ে স্নান করছেন, আহা কি অপার কৃপা। কিন্তু এ যে বড়ই বিচিত্র গন্ধ যে। ভক্তিভাবও বেশিক্ষণ টিকল না পুরোহিতের। কৌতূহল চেপে না রাখতে পারে পানির উৎস খুঁজতে গিয়ে উপরে তাকাতে তার চোখ কপালে উঠে যায়। বারান্দা দাঁড়িয়ে অভি দিব্যি নিস্তে প্রস্রাব করছে আর সেই সঙ্গে সুর মিলে গান গেছে। দৃশ্যটা থেকে পুরোহিত মশাই লাফিয়ে চিৎকার করে উঠলেন। তার শরীরে আসলে মুত পড়ছে কিনা তা নিশ্চিত হচ্ছে অসহায় ভঙ্গিতে অভিকে বলে, নারায়ণ নারায়ণ, ছি ছি, এই সকালবেলা বারান্দায় এসব কি করিস রে চাঁদ? অভি একটু বিচলিত হলো না। নিচের গোপনাঙ্গ ঢেকে বরং পুরোহিতকে কলকাতার টান নকল করে নির্বিকার গলায় বলে উঠল, মূত্র বিসর্জন দিচ্ছি পুরোহিত মশাই। আরে বাবা, থু তুই, ইয়াক, থু। পুরোহিত মশাই মুখের ভাবভঙ্গি এমন হয়ে গেল যেন এই বুঝি বমি করবেন। রাগে ঘৃণায় কাঁপতে কাঁপতে তিনি একের পর এক বকা শুরু করলেন। সকালে শুরুতে এমন অযাচিত গালি মন্দ খেয়ে অভির মেজাজ চড়ে গেল। দাঁতে দাঁত চেপে গজলে উঠলেন, সকাল সকাল এত গালমন্দ কেন খাচ্ছ? এই তো বুঝলো না নিজের বাসায় নিজের বারান্দায় হিসু দেওয়ার জন্য এখন অন্যের থেকে পারমিশন নিতে হবে। খুব কর্কশ গলায় চিকন পুরোহিতে মশাই উদ্দেশ্য বলেন, এই শালা, মারবো এখানে লাশ প্রশাসনে, যা ভাগ এখান থেকে। পুরোহিত দম্বার পাত্র নয়। নিজের শরীর থেকে পানি ছাড়তে ছাড়তে অভিকে উদ্দেশ্য বলে, ধর্মে সইবি না বলে দিলাম, নিজের মূত্র খেয়ে মরবি তুই। যাবি নাকি? পাশে রাখা কাঠের চেয়ারটা হাতে তুলে নিতে পুরোহিত মশাই আর এক মুহূর্ত দাঁড়ালেন না। ধুতি সামলে এক হাতে লোটা তুলে প্রাণপণে দৌড়াতে লাগলেন। পুরোহিতকে চোখের আড়াল হতে দেখে অভি বিরক্ত মুখে নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই টুনটুনি, তোর জন্য এই আজ সকাল সকাল এমন, আচ্ছা বিপদে ফাঁসলাম আমি। নিজের টুনটুনির উদ্দেশ্যে জমে থাকা সমস্ত রাগ ঝেড়ে ফেলছিল অভি। ঠিক তখনই বাথরুমের দরজা খচ করে খুলে সাউন্ড হয়। মুখের পানি ফোঁটা ভেজা চুলে আলতো করে হাত বুলাতে বুলাতে আনন্দী বাইরে আসে। তাকে দেখা মাত্র অভি দৌড়ে এসে সামনে দাঁড়ায়। আরেকটু হলে তোর জন্য আমার মান সম্মান একেবারে ধুয়ে যাইত। আনন্দী নির্বিকার চোখে তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, আপনার মান সম্মান ছিলই কবে? কথা শুনে অভির চোখ মুখ কুঁচকে গেল। আবার মুখোমুখি তর্ক? বেশ করছি। আনন্দী, সতর্ক বাণীর মতো নামটা উচ্চারণ করলো অভি, কিন্তু আনন্দী যেন কিছুই শুনল না। অনায়াসে ভঙ্গিতে পাশ কাটিয়ে খাটের এক কোণে রাখা গামছাটা তুলে মুখ মুছতে শুরু করলো। অভি একটানে গামছাটা তার হাত থেকে কেড়ে নিয়ে নিজের গলায় ঝুলিয়ে বলল, অনেক বেয়াদবি মাইয়ে দেখছি জীবনে, কিন্তু তোর মতো একখানা নমুনা এই প্রথম দেখলাম। আনন্দে ভুরু নাচে মুচকে এসে জবাব দেয়, তাহলে এখন দেখে নিন, অভিজ্ঞতা বাড়বে। আবার তর্ক? বেশ করেছি।
একটু থেমে মাথা থেকে পা পর্যন্ত অভিকে দেখে আবার বলল, আচ্ছা একটা কথা বলি, আপনাকে দেখলে এমনিতেই বিরক্ত লাগে, তার উপর মেয়েদের মতো সবসময় চুলে ওই ঝুঁটি করে রাখেন। অভি গামছাটা কাঁধে ফেলে বুক টান টান করে দাঁড়ায়, তারপর নাটকীয় হতে বলে, নজরের ভয়ে কিছুটা গম্ভীর করে মুখে আবার বলে, এমনিতে বেশিরভাগ ছেলেগো মাথায় তো চুল নেই, পরে যদি আমার চুল দেখে নজর দেয়। কথা শুনে আনন্দে অবচেতন নিজের চুলে হাত বুলিয়ে নেয়, পরের মুহূর্তে বুঝতে পারে চোখ রাঙিয়ে বলে, আপনি কি আমাকে খোঁচা দিলেন? অভি দুষ্টু হয়ে হাসি চেপে কাঁধ ঝাঁকালো, যার পায়ে জুতো ফিট হইব সেই সিন্ড্রেলা। অভি শেষ কথাটা কানে যেতে আনন্দের মুখে রাগে লাল হয়ে যায়, চোখ মুখ কুঁচকে চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ তার দৃষ্টি গিয়ে আটকায় দেওয়ালে টাঙানো একটা ছবিতে। ছবিতে দেখেই তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটে ওঠে। পরক্ষণে চোখ দুটো সরু করে ছবিটার দিকে ইশারা করে নির্লিপ্ত করল বলে, এই ভণ্ডের ঘরে আর একটা ভণ্ডের ছবি কি? আপনার সঙ্গে আর তর্ক করে লাভ নেই। কথাটা শেষ হতে না হতে অভির চেহারার রং বদলে যায়, যেন কেউ তার আত্মসম্মানে আঘাত করছে। বুক টান টান করে দাঁড়িয়ে সে দৃঢ় গলায় বলে, শিরায় শিরায় রক্ত, তাহেরি হুজুরের বক্ত। আনন্দে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি আসলো, সব ছেড়ে এই ভণ্ড তাহেরির ভক্ত আপনি? অভি চোখ মুহূর্তে রক্তবর্ণ হয়ে গেল, তর্জনী তুলে কঠিন করে বলল, খবরদার বাটলি, আমার তাহেরি হুজুরকে নিয়ে একটাও কথা বলে বেশি বাড়া ভুগলে মাইরে রোদে শুকাই দেবো। আনন্দে দমবার মেনায় সে এক পা এগিয়ে নির্ভীক কণ্ঠে বলল, যেমন গুরু তেমনই তার মুরদ, দুটোই ভণ্ড। কথা শেষ হতে দুজনে আবার নতুন করে বাকযুদ্ধ শুরু হওয়ার উপক্রম। ঠিক তখনই অভির ফোনটা বেজে উঠল, ঘরের নীরবতা ঝিরে ভেসে এলো এক চেনা ডিজে পিস্টপ ধুয়ে দেওয়ালে তোল লইয়া। আরও আগে স্পিকার ভেসে উঠল পরিচিত ঘোষণা, ডিজে সুমন। রিংটনটা কানে যেতে আনন্দের মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল, বিরক্তিতে চোখ বন্ধ করে একবার গভীর বিশ্বাস পেল, যেন আর এক সেকেন্ড এই শব্দ সহ্য করার ক্ষমতা নেই। কোনো কথা না বলে ধপ করে খাটের এক কোণে গিয়ে বসে পড়ল। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল রিংটন তার মেজাজকে মুহূর্তের মধ্যে চরম সীমায় পৌঁছে দিচ্ছে। অপর প্রান্তে অভি ফোনটা হাতে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়, তার কণ্ঠস্বর ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়, যেতে ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কলিং বেলের তীব্র শব্দে চমকে ওঠে অভি। অভিকে ব্যস্ত দেখে সে নিঃশব্দে দরজার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক কদম এগিয়ে গিয়ে হঠাৎ থেমে যায়, মুহূর্তের জন্য নিজের পরনের দিকে তাকায়। এখন সে আর আগের মতো নয়, বিবাহিত সে এখন। এই সময় গেঞ্জি আর পাজামা পরে দরজা খুলতে যাওয়া মনে একদম মানায় না। অদৃশ্য এক সংকোচ তাকে আবার ঘরের ভিতর ফিরিয়ে আনে। দ্রুত চারিদিকে ওড়না খুঁজতে লাগলো সে। ঠিক তখনই আবার বেল বেজে উঠল। এবার বেলটা যেন আগের চেয়ে অধৈর্য। হাতের কাছে কোনো ওড়না না পেয়ে তার চোখে পড়ল খাটের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা অভির মুন্ডুটার দিকে। কয়েক সেকেন্ড দ্বিধা নিয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেটাই তুলে নিল। দামি নরম কাপড়টা মাথায় তুলে দিয়ে ঘোমটার মতো জড়িয়ে নিতে অদ্ভুত এক অনুভূতি ছুঁয়ে গেল। দক্ষিণ ঢঙে পরা সেলাইবিহীন লুঙ্গিটা যেন অভির চলাফেরায় একপ্রাশে অস্বস্তি এনে দেয়। ঠিক তেমনই সেই প্রশস্ত মুন্ডিটা আজ আনন্দের মাথায় এক অচেনা নিরাপত্তা আবরণ হয়ে রইল। কাপড়টা হালকা চন্দনের সঙ্গে অভির পরিচিত সুগন্ধ মিশেছে। অকারণে বুকের ভেতর এক মুহূর্তের জন্য অদ্ভুত এক অনুভূতি খেয়ে গেল। ঘোমটাটা আরেকবার ঠিক করে নিয়ে দরজার কপাট খুলে দিল। দরজা খুলতে তার নিঃশ্বাস যেন বুকের মাঝখানে আটকে রইল। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রহমানকে দেখে। আজ পুলিশ ইউনিফর্ম নয়, সাধারণ পোশাকে এসেছে, তবুও তার উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে ভারী করে দিল। চোখ দুটো রক্তিম চোয়াল শক্ত হয়েছে, তার মুখ জুড়ে গভীর ক্লান্তি আর চাপা যন্ত্রণার ছাপ। আনন্দের ঠোঁট কেঁপে উঠল, স্যার আপনি? রহমান তার দিকে কিছুক্ষণ নির্বিকার তাকিয়ে রইলেন। সেই দৃষ্টি ছিল অভিমান, ক্ষোভ আর অসহায়তার এক অদ্ভুত বিস্ফোরণ। পরক্ষণে সে প্রায় চিৎকার করে উঠল, কেন করলে এটা আনন্দী? তার কণ্ঠের ভারে আনন্দে অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়। লোকটার চোখ দেখে মনে হচ্ছে সে কেঁদেছে, কিন্তু রহমান, যে মানুষটা সে সবসময় ইস্পাতের মতো কঠিন আবেগহীন অবিচল দেখেছে, সেই মানুষটা কি ভেঙে পড়ছে? ঠিক তখনই বারান্দা থেকে ফিরে আসে অভি। পরিস্থিতি বুঝতে তার একটুও মুহূর্ত লাগে না। সে এগিয়ে এসে আনন্দের কাঁধে হাত রেখে আলতো টানে নিজের পাশে নিয়ে এসে দাঁড় করে, যেন অদৃশ্য এক দেওয়াল তুলে দিল তাদের মাঝখানে। ঠোঁটের কোণে চিরচেনা নির্লিপ্ত হাসি ফুটে
বললো, হোয়াটসঅ্যাপ রহমান ডাকাত, এত সকাল সকাল আমার বাসায় কি করতে আইসস? রহমান কোনো উত্তর দিল না। নিঃশব্দে কোমর পেছন থেকে রিভলভার বের করে সোজা অভির বুকের দিকে তাক করলো। এক মুহূর্তে ঘরের ভেতর জমে গেল। সময় যেন থমকে দাঁড়ালো। চোখ না সরে রহমান ধীরে কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, আনন্দে আমার সঙ্গে যাবে। তোর কাছে ওকে আমি এক মুহূর্ত থাকতে দেব না। তারপর হাত বাড়িয়ে দেয় আনন্দের দিকে। সেই কণ্ঠে কোনো কঠোরতা নেই, আছে গভীর আত্মীয়তা। কামন আনন্দে, চলো এখান থেকে, চলো। আনন্দে নির্বিকার, দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে সে, যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। একদিকে রহমান বাড়ি দেওয়া হাত, অন্যদিকে অভির নীরব উপস্থিতি। দ্বিধাগ্রস্ত শেষ পর্যন্ত সে ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দেয় রহমানের দিকে। কারণ সত্যিটা তো এটাই, আনন্দে নিজেও তো অভির সঙ্গে থাকতে চায় না। সে নিজেই মুক্তি চায় এই নরক যন্ত্রণা থেকে। কিন্তু তার আঙ্গুল রহমানের স্পর্শ করা খুবই শক্ত করে চেপে ধরে আনন্দের কবজি। চোখে কোনো রাগ নেই, মুখে নেই উত্তেজনা, শুধু ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক অদ্ভুত রহস্যময় হাসি। রহমানের চোখে চোখ রেখে শান্ত, ধীর ও স্থির হয়ে বলল, বউ আর টাকা কখনো কাউকে দিতে নেই। একবার হাতছাড়া হলে সহজে পাওয়া যায় না। রহমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অভির কণ্ঠে বিদ্রুপের ধার মিশিয়ে কথাটা বলল। তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে আনন্দের দিকে তাকাতে তার ঠোঁটে ফুটে উঠল এক তাচ্ছিল্য হাসি। তুই দেখি একেবারে দারুণ বদমাস মহিলা, জামাই থেকে আরেক বেটার হাত ধরস। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো এসে বিদ্ধ করল আনন্দকে। মুহূর্তে সে নিঃশব্দে নিজের হাত সরিয়ে নিল। মাথাটা আরও একটু নুয়ে গেল লজ্জা, অপমান আর অসহায়তার ভারে। কয়েক মুহূর্তের জন্য সে যেন ভুলেই গেছিল বাবার সেই কঠিন কথাগুলো। এলাকার মানুষ সব জেনে গেছে, এখন আর ফিরে যাওয়া কোনো পথ নেই। মধ্যবিত্ত মানুষের জীবনে সুখ দুঃখের চেয়ে সম্মানের মূল্য অনেক বেশি। সেই সম্মান একবার হারিয়ে গেলে আর কখনো পুরোপুরি ফিরে আসে না। এই নির্মম সত্যটা যেন তার বুকের ভেতরে পাথরের মতো চেপে রইল। সে কোনো প্রতিবাদ করলো না, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। অন্যদিকে রেহমানের চোখে তখন ক্রোধ ধীরে ধীরে দাবানলের রূপ থাকে। চোয়াল শক্ত হয়ে উঠে যায়, মুঠো দুটো অজান্তে বদ্ধ হয়ে যায় রেহমানের। কয়েক পা এগিয়ে এসে অভির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠে বলে, আনন্দে তোর সঙ্গে থাকবে না অভি, তোর ছায়ার তলেও বাঁচবে না। অভির ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল, যেন রেহমানের প্রতিটি কথাই তার কাছে অর্থহীন। জ্যোতিষগিরি ক্ষমা কর রেহমান ডাকাত, আমার বউরে আমি সামলাতে পারবো। সবার উপকারের পিছু লাথি মারে না। রহমানের চোখের ক্ষণিকের জন্য এক অদ্ভুত ঝলক দেখা গেল। ক্রোধের সঙ্গে যেন মিশেছিল বহু বছরের চাপা ক্ষত। তুই আমার কোনো উপকার করিসনি, এই সত্যটা তুইও জানিস, আমিও জানি। অভি আর কোনো কথা বলল না। ঠান্ডা অথচ কর্তৃত্বময় কণ্ঠে বলল, ছোটবেলায় মেমোরি লস হয়ে গেছিল নাকি? আউট, নাও গেট আউট। কথাটা শেষ করে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দেয় অভি। দরজা লাগার ভারী শব্দে যেন পুরো ঘরটা কেঁপে ওঠে। ঘরের ভিতর নেমে এসে অস্বস্তিকর নীরবতা। কিন্তু নীরবতার মাঝে আনন্দের মনে একের পর এক প্রশ্ন তুলতে থাকে। অভি আর রহমান কি এরা আগে থেকে একে অপরকে চিনত? তাদের কথায় যেন বহু বছরের হিসাব নিকাশ ইঙ্গিত লুকিয়ে ছিল তার অর্থ। আর অভি যে ছোটবেলায় উপকারের কথা বলল, সেটা কি? প্রশ্নগুলো যেন অদৃশ্য সর্পের মতো তার মনের চারপাশে কুণ্ডলী পাকাতে লাগলো। উত্তরগুলো কোথাও আছে, কিন্তু সেগুলোর উত্তর যেন ইচ্ছে করে অন্ধকারে গভীরে লুকিয়ে রাখা এসে। আনন্দের মনের গভীরে যখন প্রশ্নগুলো একটার সঙ্গে একটা জড়িত, অদৃশ্য গোলকধাঁধা তৈরি করে, ঠিক তখনই অভি হালকা একটা তুড়ি বাজায় তার চোখের সামনে। শব্দটা যেন চিন্তার ঘোর ভেঙে এক ক্ষুদ্র বজ্রপাত। আনন্দে চমকে চোখ তুলে অভি নির্বিকার ভঙ্গিতে মাথার এলোমেলো চুলে ঝুঁটি খুলে ফেলে আবার বেঁধে নেয়। ঠোঁটের কোণে সেই চিরচেনা দুর্বৃত্ত হাসি। বউ আর বটির মধ্যে তফাৎ খুব বেশি না, দুটোই ঝাড়ালো। আনন্দে ভুরু কুঁচকে উঠছে। আপনি আমাকে বটির সঙ্গে তুলনা করলেন? অভি কাঁধ ঝেঁকে বলে, অন্যের কিছু ওর সঙ্গে করা উচিত ছিল, কিন্তু ঘরের বউ বলে বটি মনে হইল। আনন্দের চোখে অভিমানের ছায়া আরও গাঢ় হয়। মানে ইনডাইরেক্টলি আমাকে খারাপ মেয়ে বললেন, তাই তো? কথা শেষ হওয়ার আগে অভির হাত উঠে আনন্দের গাল পড়ল, খুব জোরে নয়, তবু থাপ্পড়টা শব্দটুকু নিস্তব্ধ ঘরের ভেতরে অদ্ভুত প্রতিধ্বনি তৈরি হলো। আনন্দের গাল লাল হয়ে গেল, চোখের কোণে টলমল করে জমে অশ্রুকণা। অভি তার কবজি শক্ত করে ধরে অনড় কণ্ঠে বলল, মেয়েরা মায়ের জাত, তাদের অসম্মান করা আমি কোনোদিন শিখিনি। আনন্দী কাঁপা গলা বলল, তাহলে আমাকে কেন করলেন? অভির চোখে এক অদ্ভুত
মুহূর্তে এক ছায়া নেমে এলো। অসম্মান করলে বিয়ে করতাম না, খাইয়ে দিয়ে ছাইড়ে দিতাম। আনন্দী ঠোঁটে তিক্ত হাসি ফুটল। বাহ, তাহলে তো বিয়ে করে উদ্ধার করেছেন আমায়। অভি দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরে বলল, এখন যদি প্রেগনেন্ট হতে না চাস তাহলে চোখের সামনে থেকে সর। একটা শব্দ উচ্চারণ করে না আনন্দী। নীরবে নিজের ঘরে গিয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে, মাথা নিচু করে কাঁদতে থেকে নিঃশব্দে। সেই কান্নার কোনো শব্দ ছিল না, শুধু কাঁধ কেঁপে উঠছিল বারবার, যেন বুকের ভিতরে জমে থাকা সমুদ্র নিঃশব্দ ভেঙে পড়ছে। কিছুক্ষণ পর দরজার কাছে নরম পায়ের শব্দ। অভি এসে নিঃশব্দে তার পাশে বসেছে। এক হাত দিয়ে আনন্দের কাঁধ ধরে তাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নেয় এবং অন্য হাত ধীরে ধীরে তার মাথায় বুলিয়ে দিতে থাকে। স্পষ্টতা ছিল এমন, যেন দীর্ঘ যুদ্ধে শেষে আহত কোনো পাখি কেউ বুকের কাছে তুলে নিচ্ছে। সেই স্পর্শে আনন্দের সমস্ত সংযম ভেঙে যায়। সে হঠাৎ অভিকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, অভি প্লিজ, আমাকে বাড়ি দিয়ে শুন প্লিজ। অভি কোনো উত্তর দিল না, শুধু তাকে আরো শক্ত করে নিজের বুকে টেনে নিয়ে কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিল। তারপর খুব ধীরে বলল, আমি মরলেও তোকে ছাড়বো না আনন্দী। আনন্দী চোখ তুলে তাকায়, তার কণ্ঠে ছিল ভাঙা মানুষের অসতা। কিন্তু আমি তো মিথ্যে সাক্ষী দিয়েছি, আপনার কেরিয়ার শেষ করে দিছি, সেই হিসেবে না হয় ঘৃণা করে ছেড়ে দিন আমাকে। আনন্দের ঠোঁটে বিষাদমাখা এক হাসি ফুটেছে। যে মানুষ আমার জীবন বাঁচেছে তারে ঘৃণা করবো কেমনে? কথাটা শুনে আনন্দের মুখের রং মুহূর্তে বদলে গেল। সে অবিশ্বাসে তাকিয়ে অভির দিকে। আমি আপনাকে বুঝি না অভি, সব মানুষের বুঝতে হয় না, কেউ কেউ ধাঁধা হয়ে জন্মে। আনন্দী গভীর শ্বাস নিল, তারপর অভির দিকে আর চোখে তাকে আওড়ালো। একবার বলেন আপনার সঙ্গে যা হয়েছে সব আপনার ইচ্ছেতে, আবার বলেন আমি দায়ী, আবার বলেন আমি আপনার জীবন বাঁচি। আসল সত্যি কোনটা? আমি সত্যি পাগল হয়ে যাইতেছি। অভি দু আঙ্গুল দিয়ে আনন্দের চোখের পানি মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে শান্ত সুরে, তিনটাই সত্যি। তোর জন্য আমার কেরিয়ার ঢুকছে, আবার জীবনে যা ঘটছে তার প্রতিটা পদক্ষেপ আমি নিজের ইচ্ছেতে করছি, আর তুই আমার জীবন রক্ষা করেছিস। শব্দগুলো যেন প্রাচীন ভবিষ্যৎবাণীর মতো ঘরের বাতাস ঝুলে রইল। আনন্দে আর কিছু বলল না, মাথা নিচু করে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। অভিকে বোঝা গেল সমুদ্র অতল গহরে মাপার মতো, যতই গভীরে নামা যায় ততই নতুন অন্ধকার, নতুন রহস্য। কিছুক্ষণ নীরব থেকে অভি বারবার বলে, তুই আমাকে এত ঘৃণা করিস কেন আনন্দী? আনন্দী নীরব, তার নীরবতায় যেন হাজারো উত্তর ভার বহন করছিল। অভি আলতো করে তার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল, তারপর মৃদু হেসে বলল, তুই ভাবছিস স্নেহার সর্বনাশ আমি করছি? সেই বিশ্বাস থেকে আমার প্রতি তোর এত ঘৃণা? পরে যখন জানলি আমি কোনোদিন তার গায়ে হাতও তুলিনি, সেই ঘৃণার জায়গায় করুণা আইয়া দাঁড়ালো। কিন্তু ওই যে তোর গর্ভের পাপের ছায়া, সেই ছায়া তোর মনকে এখনো তাড়া করে, আর তুই আজও ঠিক করতে পারিসনি আমি নায়ক নাকি খলনায়ক, পাপী নাকি মুক্তিদাতা। আমি যেন নিজের ভাগ্যে এক অভিশপ্ত দেবতা, যারে বিচার করার আগে সব পথ হারায়। আনন্দী এক পলক দৃষ্টিতে অভির মুখের দিকে তাকিয়ে রইল, যেন তার সামনে বসে থাকা মানুষটি রক্ত মাংসের কোনো সাধারণ মানুষ নয়, বরং নিয়তির হাতে লেখা এক দুর্ভেদ্য মহাকাব্য, যার প্রতিটি অধ্যায় খুললে আগে সত্য মিথ্যা হয়ে যায়। স্মৃতির দরজা নিঃশব্দে খুলে গেল। সেদিনের সেই ভিডিওটা ছড়িয়ে পড়েছিল, তার ঠিক দুদিন পর আনন্দী জানতে পারে অভি কখনো স্নেহের গায়ে হাত তোলেনি। যে মানুষটা সে এতদিন উন্মত্ত, নিষ্ঠুর আর সহিংস ভেবেছিল, সে আদতে ছিল আশ্চর্য রকমের সংযমী, কোনো ক্রোধের অগ্নি নিজের বুকে ধারণ করা রাখা কোনো তপস্বী। সেই সত্য জানার পর আনন্দের বিবেক তাতে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। সে সিদ্ধান্ত নিয়েছিল থানায় গিয়ে নিজের দেওয়া জবানবন্দি ফিরিয়ে নেবে, নিজের ভুলের দায় নিজের কাঁধে নেবে। ছোট্ট বুকের ভেতরে যতটুকু সাহস সঞ্চয় করেছিল সবটুকু জড়ো করেছিল সে, কিন্তু নিহত মানুষের সিদ্ধান্ত খুব কম সময় শেষ পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক সেই মুহূর্তে সেনা তাদের বাড়িতে এসেছিল। চোখ দুটো কান্নায় ফুলে গেছিল, মুখের সমস্ত রং যেন কেউ শুষে নিয়েছিল। নিজের ঘরে ডেকে নিয়ে আনন্দীকে হাতে একটা কাগজে তুলে দেয়। আনন্দী কাগজের অক্ষরগুলো অর্থ পুরোপুরি বুঝতে পারেনি সেদিন, কিন্তু মানুষের কান্নার ভাষা তো অক্ষরের চেয়ে প্রাচীন, সেই ভাষা বুঝতে তার ভুল হয়নি। স্নেহা ভেঙে পড়া গলা বলল, অভি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দিল না। এই বাক্যটা আনন্দের সমস্ত বিশ্বাসকে আরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল।
একদিন তার নিজের অপরাধবোধ একটা নিরাপদ মানুষের জীবন, স্বপ্ন আর কর্মজীবন ধ্বংস করে দেয়। অন্যদিকে স্নেহার ভেঙে যাওয়া ভবিষ্যৎ, সমাজের নির্মম চোখে যে মেয়ের কপালে তখন শুধু অবহেলা, অপবাদ আর অনিশ্চয়তা। সে ভাবতে শুরু করলো অভির কেরিয়ার নষ্ট হয়েছে, কিন্তু স্নেহার জীবন তো শেষ হয়ে গেল। এই সমাজ কি তাকে আর কখনো স্বাভাবিক জীবনের অধিকার দেবে? শেষ পর্যন্ত সে নীরব, কিন্তু অভি নীরব থাকেনি। কারাগারের দরজা পেরিয়ে সে ঝড়ের মতো এসেছিল আনন্দের বাড়িতে। চারিদিকে ভাঙচুর, ক্রোধে জ্বলেছিল প্রতিটি দেওয়াল, প্রতিটি আসবাবপত্র, প্রতিটি ইট। অথচ সেই অগ্নিকুণ্ডের প্রকৃতি আগুন যে স্নেহা, তার দিকে অভি একবারও হাত বাড়ায়নি। বরং সমস্ত ঝড় এসে আশ্রয় পড়ছিল আনন্দের উপর। তার বাবাকে মিথ্যে দানা আর ফাঁদে জড়িয়ে দেওয়া হয়েছিল, পরিবারকে নিঃস্ব করার চেষ্টায় ভয় দেখানো, প্রতি শ্বাসে আটকে দেওয়া হয়েছিল, এমনকি একসময় নিজের হাতে আনন্দকে বন্দি করে রাখা। এই দীর্ঘ বছরগুলো আনন্দের একটি সত্য বিশ্বাস বেঁচে ছিল, অভি তাকে ঘৃণা করে। অথচ আজ মানুষটি নৃশংস বলছে সে ভালোবাসে, শুধু ভালোবাসা নয়, এমন ভালোবাসা যার মৃত্যু দিয়ে শেষ করা যাবে না। আনন্দের মনে হলো যে কোনো মানুষের সামনে নয়, এক অদ্ভুত মানুষের সামনে দাঁড়িয়েছে, যার এক চোখে ভালোবাসা, অন্য চোখে প্রতিশোধ, যার হৃদয়ে একই সঙ্গে জন্ম নেয় করুণা, ক্রোধ আর ক্ষমা আর শান্তি। তাহলে এতদিন যার সব ঘটলো সেসব কি ছিল? প্রতিশোধ, শাস্তি, ভালোবাসার বিকৃত প্ররূপ, নাকি কোনো গোপন সত্য যা এখনো অন্ধকারে গর্ভে লুকিয়েছে, যেখানে পৌঁছাতে না পারলে অভিনবের মানুষটা কখনো সম্পূর্ণ বোঝা যাবে না। অভি আলতো করে আনন্দের থুতনিটা আঙুলের ডগা তুলে ধরে। তার দৃষ্টিতে তখন আর প্রতিশোধে আগুন নেই, আছে শুধু এক অদ্ভুত প্রশান্তি, যেন অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়ে ক্লান্ত এক যোদ্ধা অবশেষে নিচের পড়ে সবচেয়ে নিরাপদে আশ্রয় খুঁজে পেয়েছে। নিম্নস্বরে সে বলল, আনন্দী, আমার দেখা সবচেয়ে নিষ্পাপ মেয়েটা তুই। নিজের বান্ধবীর জন্য যে নিজের জীবন, সম্মান সবকিছু বাজি রাখতে পারে, সে নিজের স্বামীর জন্য কতটা ত্যাগ করতে পারে, সে হিসেব কইরা আমি কোনো দিন শেষ করতে পারিনি। এই কারণে তোকে ভালোবাসা। কথাগুলো আনন্দের হৃদয়ে এমনভাবে নেমে এলো যেন দীর্ঘ খরার পর শুকিয়ে গেছে যাওয়া মাটিতে প্রথম বৃষ্টি ফোঁটা এসে পড়েছে। তার চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আমি কেন আপনাকে ভালোবাসতে পারলাম না অভি? অভি কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে গুনগুন করে উঠল, সাসু কি মালা সে সিমরু মে পি কে নাম। গানটা অসমাপ্ত রেখে এসে থেমে গেল। বাকিটুকু আর উচ্চারণ করার প্রয়োজন বোধ করল না। আনন্দে বুঝে যায় এই গানের রক্ত, হৃদয় তো এমন কোনো দুর্গ নেই যার শক্তি দিয়ে জয় করা যায়। ভালোবাসা কারো আদেশ মানে না, কারো দাবি মানে না, সে নিজের পথ নিজে বেছে নেয়। মানুষ নিজের মনের ভাষা যত সহজে পড়ে ফেলতে পারে না, অন্যের হৃদয়ের অক্ষর তত সহজে পড়ে যায়। অভির হৃদয়ের ভাষা আজ আনন্দের কাছে আর অচেনা নেই। নিজের হৃদয় কেন তার দিকে কখনো সেই পথ খুঁজে পেল না, সেই উত্তর আজও তার নিজের কাছে অজানা। আর সেই অজানা হিসাব চাওয়ার অধিকার অভির নেই। দুজনের মাঝখানে নেমে এলো এক দীর্ঘ নীরবতা। সেই নীরবতা ছিল না শূন্য, বরং হাজারো অনিশ্চয়তা, স্বীকারোক্তিপূর্ণ। ধীরে ধীরে তাদের চোখ একে অপরের গভীরে ডুবে যেতে থাকে। মনে ছিল দীর্ঘ অন্ধকারের পথ, দুটি পথ আবার একই গন্তব্যে এসে মিলছে। দূরত্ব গলতে শুরু করে, শ্বাসের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যায়। দুটি মুখ ধীরে ধীরে এতটাই কাছে এলো যেন তাদের মাঝখানে শুধু এক ফোঁটা নিঃশ্বাসের ব্যবধান। আর এক মুহূর্ত, হয়তো দুটো ওষ্ঠ একে অপরের স্পর্শে অভিমান গলিয়ে নেবে। ঠিক তখনই দরজায় ঘণ্টাধ্বনি আচমকা এক নিস্তব্ধ মুহূর্ত ভেঙে আসে, যেন সময় নিজের এসে তাদের অসমাপ্ত অনুভূতিটুকুর সামনে একটুখানি বিরতি টেনে নেয়। আনন্দের লজ্জায় দ্রুত মুখ ফিরে নেয়। তার গাল দুটো লাল হয়ে ওঠে সন্ধ্যার আকাশে ছড়িয়ে পড়া রক্তিম আভার মাঝে। অভি দাঁতে দাঁত চেপে বিরক্তি করলে বিড়বিড় করে, একটু তো শান্তিতে বউটা ছুঁতেই পারি না। আনন্দ কিছু বলেন না, ঠোঁট কামড়ে হাসি, লুকানোর ব্যর্থ চেষ্টা করে। তার সেই নাজুক মুখখানা দেখে অভির বিরক্তি বেশিক্ষণ টিকল না। দরজার দিকে হাঁটতে হাঁটতে সে আবার ফিরে তাকালো, চোখে দুষ্টুমি খেলে। রাতে আবার কন্টিনিউ করবে, ডোন্ট ওয়ারি কচু। অভি বিন্দুমাত্র দেরি করে না। আমি খাই না, জিভা চুলকায়। মুহূর্তে ঘরের বাতাস আহ্বা হালকা হয়ে ওঠে, যেন দীর্ঘ মেঘলা বিকেলের পরে এক ফালি চাঁদের আলো নিঃশব্দে জানলা ফাঁক করে গড়ে ঢুকে যায়। সেই আলোয় দুটি
ক্লান্ত হৃদয় আবার অজান্তে একে অপরের দিকে একটু এগিয়ে গেল। দরজার কপাট খুললে অভিযান মুহূর্তের জন্য থমকে গেল। ভুরুর অজান্তে উপরে উঠল। সামনের দৃশ্যটা দেখে মনে হচ্ছিল পুরো মহল্লা যেন তার ছোট্ট বাসার সামনে এসে জড়ো হয়েছে। সিঁড়ির প্রতিটি ধাপে মানুষে ভরা। কৌতূহল বাচ্চারা সামনে উঁকি দিচ্ছে, কিশোরীরা একে অপরের ধাক্কা দিয়ে জায়গা করে নিচ্ছে, আর বড়রা মুখে গাম্ভীর্য রাখার চেষ্টা করলে চোখে মুখে স্পষ্ট কৌতূহল। সবার সামনে দাঁড়িয়েছে আবুল বাশার, পাশে তার মেয়ে সাদিয়া। আবুল বাশারকে দেখে অভি সম্মানের সঙ্গে বলল, আসসালামু আলাইকুম। তারপর সরে দাঁড়িয়ে বলল, ভিতরে আসেন। আবুল বাশার ধীর পায়ে সোফায় বসলেন। চারিদিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর করল, শুনলাম শাদি করছো? দুলহান কই? উধার আনো, দেখা দেখনে আয়া হুঁ। অভি মাথা নেড়ে মৃদু হাসল, জি এখনই আনতেছি। কথা শেষ করে দ্রুত নিজের ঘরে চলে গেল। ঘরের ভেতর প্রথমে আটকে গেল আনন্দের পোশাকে। একটা সাধারণ গেঞ্জি আর ঢিলে ঢিলে পায়জামা। অভি কপালে হাত ঠেকালো। বাইরে এত মানুষ বউয়ের অপেক্ষা করছে, আর নতুন বউয়ের এই সাজ। আবুল বাসার ধৈর্যের পরীক্ষা তার বেশ ভালোই জানে। লোকটা বেশিক্ষণ অপেক্ষা করার মানুষ নয়। এক মুহূর্ত দেরি না করে নিজের পরে থাকা মুন্ডুটা খুব যত্ন করে আনন্দের মাথায় জড়িয়ে দিল। ঘোমটাটা এমনভাবে টেনে দিল যেন অন্তত দূর থেকে নতুন বউয়ের আভাসটা বজায় রাখে। আনন্দে বিস্মিত হয়ে বলল, এসব কি? অভি ব্যস্ত হাতে উত্তর দিল, তোরে দেখতে এসেছে। কে? পুরো এলাকায়? কি? বিস্ময়ে আনন্দের চোখ যেন বড় বড় হয়ে গেল। অভি এর কোনো ব্যাখ্যা দিল না। তার হাতটা আলতো করে ধরে ঘর থেকে বাইরে নিয়ে এলো। চৌকাঠ পেরোতে আনন্দের গা যেন থমে গেল। সিঁড়ি, বারান্দা সব জায়গায় মানুষ ভরে গেছে। মনে হচ্ছিল যেন কোনো উৎসবের আয়োজন। শুধু তাকে এক নজর দেখার জন্য সবাই এক নিমেষে শত শত কৌতূহল দৃষ্টি এসে থামলো আনন্দের উপর। নতুন বউকে দেখে মুচকি হাসছে, কেউ বা আবার চাপা কথোপকথন করছে, কিন্তু সবার চোখ একই জায়গায়। এই কেমন নতুন বউ? শাড়ি নেই, ভারী গহনা নেই, সাজগোজে তেমন কোনো আয়োজন নেই। অভি চারপাশ দেখে হালকা হেসে মাথা চুলকে, তারপর সহজসরল ভঙ্গিতে বলে, ডিজিটাল যুগের বউ তো শাড়ি পরতে পারে না, তাই ভাবলাম আপাতত মুন্ডুটা দিয়েই কাজ চালাই। কথাটা শেষ হতে ভিড়ের ভেতরে চাপা হাসির ঢেউ বয়ে গেল, আর আনন্দী লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। আবুল পাশে ধীরে ধীরে সোফা থেকে উঠে বসলেন। মুখে স্নেহমাখা হাসি ফুটে আনন্দের দিকে তাকিয়ে বলেন, আরে বেটা, ইধার बैठो। আনন্দে বিনয়ের সঙ্গে এগিয়ে এসে সোফার কোণে বসলেন। এত মানুষের সামনে বসতে কেমন অস্বস্তি হচ্ছিল। মাথার উপর টানা ঘোমটাটা আড়াল, মুখটা নিচু হয়ে গেল। বাসার এক পাশের দিকে তাকিয়ে সাদিয়ে বুঝে গেল কি করতে হবে। তিনি সঙ্গে আনা ছোট্ট বাক্সটা খুলে একটা মোটা সোনার চেন বের করলেন। তারপর আলতো করে সেটা আনন্দের হাতে তুলে গেলেন। আবুল বাসার সস্নেহে ভয় করলেন, দেখো বেটা, তোমার জন্য তেমন কিছু করতে পারি না। সুভা শাদির খবর শুনলাম, তাই প্রস্তুতির সময় পাইনি। এই ছোট্ট তোফা রাখো। আল্লাহ তোমাদের দুজনের সংসারে বরকত দান করুক। আনন্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে চেনটার দিকে তাকিয়ে রইল। ধ্যান দেবে নাকি উপহারটা ফিরিয়ে দেবে কিছুই বুঝে উঠতে পারল না। তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে আবুল বাসার কথা বলার ধরন। অর্ধেক বাংলা, অর্ধেক উর্দু, সে এই ভাষা বলতে গিয়ে বিভ্রান্ত। তার মুখে বিভ্রান্তি বুঝতে পেরে সাদিয়া মৃদু হেসে আনন্দের হাতটা আলতো করে চেপে ধরল। অবাক হচ্ছে তাই না? আনন্দের লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। সাদিয়া হাসি মুখে বলল, আমার আব্বুজান পাকিস্তানি ছিলেন, উর্দু আর বাংলা মিশ্রণে কথা বলেন, এই ভাষাটা এমন হয়েছে। কথা শুনে আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই রহস্যটার সমাধান। সাদিয়া স্নেহভরা দৃষ্টিতে আনন্দের দিকে তাকিয়ে হেসে উঠলেন, তুমি সত্যিই সুন্দর ভাবি। আনন্দে কিছু বলার আগে পাশ থেকে অভি দুষ্টুমিকে করে বলে, সুন্দর তো আছে, কিন্তু কাণ্ড কারখানা একেবারে বান্দরের মতো। কথাটা শুনে মুহূর্তে ঘরে হাসির রোল বেড়ে গেল, আর আনন্দে সে লজ্জায় মাথা নিচু করে অভির দিকে আর চোখে চেয়ে রইল। লোকটা এতটা শয়তান, পদে পদে তাকে অপদস্থ করে। সবাই যখন আনন্দকে নিয়ে ব্যস্ত, সবার কৌতূহল দৃষ্টির মাঝখানে ঠিক তখনই আরেকটা পরিচিত মুখ এসে হাজির। বাতাসি বেগম। তার পেছনে ছিল দলের মোটা কয়েকজন লোক, ঠোঁটে গাঢ় লাল, মুখে চিরচেনা দাপট, হাঁটাচলায় যেন পুরনো হিন্দি নায়িকাদের সেই ভঙ্গির ডাক। মুখের পানের পিকটা টিস্যুতে ফেলে ভিড় ঠেলে ঠেলে ফেলায়, এই শর্তবাবু চাঁদের বউরে দেখতে আইতেছে, বাতাসে আইছে। এক পা এগিয়ে এসে চোখে গিয়ে থামলো আবুর বাসার মুখে, ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফেলল, আরে বাসার ভেজে, এই দাঁড়ান, আগে একখান ঘুমটাটা নেই, না হলে পরে আবার কইবেন বাতাসই ভালো না। বাতাসির কথা আবুলের বাসার কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তিনি কোনো কালেই জবাব দিলেন না। নীরবতা ভেজে ফেললেন। বাতাসি যেন সেসবের তোয়াক্কা করলেন না। সে সোজা গিয়ে আনন্দের একেবারে গা ঘেঁষে পড়লেন। আচমকা এমন ঘনিষ্ঠতায় আনন্দের অস্বস্তি তার শরীরে সামান্য এলো। অস্বস্তিতে চোখ এড়াল না বাতাসি। মৃদু এসে বললেন, হিজড়া বলে ঘৃণা করিল ছেড়ি, এই দুনিয়া অনেক
ভণ্ড মানুষের চাইতে বাতাসি বেগমের দিলটা অনেক সাফ। কথাগুলো যেন আনন্দের বুকের ভেতরে কোথাও গিয়ে ধাক্কা লাগলো। নিজের আচরণে হঠাৎ লজ্জা পেল। ছোটবেলায় তৃতীয় লিঙ্গের মানুষদের দেখলে ভয় পেত শিখেছে সমাজে, অথচ তারাও তো মানুষ, তাদের অনুভূতি আছে, স্বপ্ন আছে, বেঁচে থাকার অধিকার আছে। সমাজে এক বড় অংশ যে সেই সহজে সত্যটুকু বারবার ভুলে যায়। বাতাসি বেগম সঙ্গে আনা মোটা সোনার বাড়াজোড়া বের করে আলতো করে বাতাসের হাতে পরিয়ে দিল। তারপর অভিকে দিকে তাকে চওড়া হাসি এসে বলল, তোর বউ কি চিকন রে চাঁদ, স্বামীরে মই ডলা খাইয়ে পিষে যাব। বাতাসি মুখ থেকে কথাটা বেরোতে ঘর জোরে হাসির পড়ল। পাশে দাঁড়িয়ে থেকে অভি ঠোঁটে বাঁকিয়ে মুচকি এসে যাবে বলল, এই জন্য তো এখনো মই ডলা দেই নেই। উন্মাদনা চ্যাপ্টার 1 পর্ব 12। পুরো গল্পটা প্লেলিস্টে অনেক দিন পরে দিলাম, কিছু মনে করবেন না। গল্প শুরু করছি মানে গল্পের এন্ড অবধি দিব।